স্যারদের মাঝে যদি সময়ের কোনো খেয়াল না থাকে তাহলে কি করে চলে? পরীর গালে হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর স্যারদের আস্তে থেকে পরী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্যারদের সালাম জানাতেই হেড স্যার বললেন, হোয়াট হ্যাপেন পরি? এখানে কেন বসে আছো? কনফারেন্স রুমে চলো, হ্যারি আপ। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ক্লান্তি নিয়ে স্যারের পিছু পিছু গেল। কনফারেন্স রুমে প্রায় 25 মিনিট ধরে বসে আছে সবাই, কিন্তু স্যাররা নিজেদের মতো আলোচনাতে ব্যস্ত। স্টুডেন্টরা তো কথাও বলতে পারছে না, তাই সবাই ইনোসেন্ট ফেস নিয়ে স্যারদের দিকে তাকিয়ে আছে। 40 মিনিটের মাথায় স্যারদের আলোচনা শেষ হলো। হেড স্যার গলা পরিষ্কার করে বললেন, ডিয়ার স্টুডেন্ট, প্রতি বছরই আমাদের স্টাডি টুলে যাই, কিন্তু শুধুমাত্র নবম আর দশম শ্রেণীর স্টুডেন্টদের নিয়ে। কিন্তু এবার অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের নিয়েও যাব। ক্লাস ক্যাবিনেট টাকা কালেক্ট করবে। আর অবশ্যই শুনে রাখো, কোনো স্টুডেন্ট স্টাডি ট্যুরে র্যাগ ডে পালন করতে পারবে না। আই নো তোমরা কেউ আমাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করবে না। হ্যাপি অ্যান্ড সেফ জার্নি স্টুডেন্টস। স্যারের কথা শেষ হতেই সবার মনে চাপা আনন্দ কাজ করতে লাগলো। ঠিক হলো কুমিল্লা যাওয়া হবে। গত 2 বছরে পার্কে গিয়ে স্টুডেন্টদের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তাই এবার ঐতিহাসিক স্থানগুলোতেই ঘোরা হবে। পরী খুশি মনে কনফারেন্স শেষ করে ক্লাসে ঢুকলো। ক্লাসে হই হুল্লোড় পড়ে গেল। পরী কখনো স্টাডি ট্যুরে যায়নি। গত বছর যাওয়ার সুযোগ থাকলেও বান্ধবীদের জন্য যাওয়া হয়নি। এবছর তো যাবেই যাবে। সারাদিন হই হুল্লোড় করতে করতে কেটে গেল। পরী খুশি মনে বাসায় ফিরল, কিন্তু বাসায় ফিরে আর খুশি থাকতে পারল না, কারণ পাশের বাসার বান্ধবী যাবে না। কেমন লাগে পরীর বাসা থেকে, তাই পরীকে বারণ করে দিল। পরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পরীর নিঃশব্দে কাঁদতে লাগলো। ছোট থেকেই শিক্ষা সফরে যাওয়ার এক বিরাট ইচ্ছে পরীর, কিন্তু যাওয়া হবে না ভাবতেই পরীর চোখ ভরে যাচ্ছে। রাত গভীর হতেই পরীর কান্না বাড়তে লাগলো। রাগে দুঃখে শাওয়ার ছেড়ে বসে রইল। আশ্চর্য, আজ এতক্ষণ ধরেও পানির নিচে বসে ও জ্বর ঠান্ডার কিছুই অনুভব করছে না। মিজাজটা আরও বেশি চড়ে যাচ্ছে। পরীর এমন কাণ্ডে বাসার সবাই হতবাক। অবশেষে সবাই মেনে নিলেও পরী শিক্ষা সফরে যাবে। শিক্ষা সফরে যাওয়ার জন্য ভোর 5টা থেকে রেডি হচ্ছে পরী। একদম সাদাসিধে, নেই কোনো ভারী মেকআপে ছোঁয়া। ঠোঁটে লিপ বাম আর চোখে কাজল। চুলটা সুন্দর করে বেঁধে কাঁধে ট্যুর ব্যাগ, ইউনিফর্ম আর পায়ে কেস পরে নানা ভাইয়ের সাথে বের হলো স্কুলের উদ্দেশ্যে। ট্যুর বাস 7টাতে ছাড়বে, তাই 6:30টার মধ্যে পরী স্কুলে পৌঁছে গেল। কিছু নির্দেশনা নিয়ে বাসে উঠে পড়ল। নানা ভাইকে বিদায় জানিয়ে দিল। বাস চলতে শুরু করলে সবাই হই হুল্লোড় করতে লাগলো। স্কুল থেকে 4টে বাস ছেড়ে গেল কুমিল্লার ময়নামতির উদ্দেশ্যে। সবার গায়ে ট্যুর গেঞ্জি। গান বাজাতেই সবাই নাচানাচি শুরু করে দিল। পরী হিয়ার সাথে বসেছে, আর তার 2 সিট বাদেই হাফসার সাথে কুশল বিনিময় করে নিল। গ্রুপ বিভিন্ন হওয়ার কারণে মেয়েটার সাথে খানিকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। পরী প্রথম দিকে সবার সাথে তাল মিলিয়ে হালকা ডান্স করলেও এখন করছে না, ভালো লাগছে না ওর। পুরো বাস জুড়ে সবাই ফোনে কথা বলছে, কেউ বিএফের সাথে তো কেউ রিলেটিভের সাথে। পরী মলিন হেসে বাসের সিটে হেলান দিয়ে দিল। হিয়া পরীর কাঁধে মাথা রেখে কিছুক্ষণ বসে রইল। হিয়ার সাথে ওর বিএফে ঝগড়া হয়েছে, সেই নিয়ে ও মেয়েটার মন ভালো নেই। তবুও মেয়েটা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। পরী হিয়ার ফোন নিয়ে হিয়ার বিএফকে ফোন লাগালো। হিয়া কিছু বলল না। হিয়ার বিএফ ফোন ধরতেই পরী সালাম দিয়ে বলল, ভাইয়া, এটা কেমন হচ্ছে? আমার বান্ধবী মন খারাপ করে বসে আছে। কি করি বলো, তোমার তো বান্ধবী মানছি না। কতবার সরি বলেছি, একটু ম্যানেজ করে দাও না প্লিজ। পরী কিছুক্ষণ ভেবে বলল, ওকে। পরী হিয়ার সাথে জোর করে কথা বলিয়ে দিল। অবশেষে দুজনের মনোমালিন্য শেষ হলো। হিয়া পরীকে জড়িয়ে ধরল। লাভ ইউ জানো। পরী হিয়ার গাল টেনে বলল, টু বেবি। আবারও সবাই হই হুল্লোড় করতে লাগলো। মাঝে বাস থামানো হলো একটা তেলের পাম্পের কাছে। সবাই বাস থেকে বের হয়ে ফ্রেশ হতে গেল। পরী ফ্রেশ হয়ে এসে ঝালমুড়ি কিনে নিয়ে বাসে উঠে বসলো। একটু খেয়েই আর খেতে ইচ্ছে করলো না পরীর। মাঝে নাস্তা দেওয়া হয়েছিল, কিন্তু পরী তাও খেতে পারেনি। গরমে খানিকটা ঘেমেও গিয়েছে। হঠাৎ করে প্রচুর ইচ্ছে জাগলো নীলের সাথে কথা বলার। কাঁপা কাঁপা হাতে ফোন দিল। নীল কল রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। পরী চোখের পানিটুকু আড়াল করে মৃদু স্বরে বলল, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? অনেক বেশি ভালো আছি। স্টাডি ট্যুরে যাচ্ছ, ভালো থাকারই কথা। খুব এনজয় করো। পরী হালকা হেসে বলল,
তা তো করছি। আপনি এখনো ঘুমে? এই তো এখনই উঠলাম। ডিস্টার্ব করে ফেললাম না তো? তেমন না। আচ্ছা, ফ্রেশ হয়ে খেয়ে নিন, পরে কল দিব। আচ্ছা, তুমি মানে তোমরা সবাই নাস্তা করেছো? হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগছিল না। একটু খারাপ লাগবেই, কিন্তু না খেয়ে থেকো না। আমরাও গিয়েছিলাম, তবে সেটা গাজীপুরে। ভালোই ছিল দিনটা। মন দিয়ে উপভোগ করো। সেফ জার্নি। আচ্ছা, রাখছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরি ফোনটা রাখতে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। হিয়া পাশে এসে দাঁড়িয়েছিল। পরি হিয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। হিয়া দীর্ঘশ্বাস ফেলে পরির পাশে বসলো। পরি মলিন হেসে বলল, সবাই বাসে উঠে পড়েছে? হিয়া মাথা ঝাঁকালো। বাস ময়নামতির চত্বরে পৌঁছাতেই সবাই হৈ হৈ করতে লাগলো। সবার মাঝে আনন্দ যেন আর ধরছে না। পরি ধীরে ধীরে বাস থেকে নেমে পড়ল। বাস যেই বিশাল মাঠটাতে থেমেছে, সেখানে আরও স্কুল ট্যুর ব্যানার লাগানো 6টা বাস দেখতে পেল ওরা। বোধহয় আরও 2টো স্কুল এখানে শিক্ষা সফরে এসেছে। সাইডে হালকা মেলার মতো বসেছে। পরিসর সবাই একটা করে হ্যাট কিনে নিল। পরি নীল রঙের ওপর সাদা রঙের বর্ডারটা হ্যাটটা কিনল। মাথায় দিয়ে 2টো ছবিও তুলে নিল। সবাই স্যারদের কমান্ডোর মতো হাঁটা লাগালো। 5 মিনিটের মতো হাঁটতেই পরি রাস্তার পাশে উড নেম কার্ড দেখতে পেল। হাজারো নামের কাঠের নেম ভাস্কর্য দেখতে পেয়ে পরির মন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরি দৌড়ে গিয়ে একটা নাম খুঁজল। কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেল। নাম হাতে নিয়ে পরি যেন মুক্ত বিহঙ্গের মতো উঠতে লাগলো। নীলের নামের নেম কার্ডটা কিনে নিল পরি। হিয়া তাড়া দিতেই দৌড়ে সবার সাথে তাল মেলালো। সবাই টিকিট হাতে করে শালবন বিহারে ঢুকে পড়ল। শালবন বিহারে ঘুরে পাশের জাদুঘরেও ঘুরল। দুপুর হয়ে যাওয়াতে সবাই লাঞ্চ করার জন্য বের হলো। প্রায় 15 মিনিট হেঁটে পাহাড়ের ওপর এক রিসর্টের কাছে আসলো। এই বিশাল রিসর্টই ওদের জন্য বুক করা হয়েছে। এতক্ষণ হাঁটার পর প্রায় 74টা সিঁড়ি বেয়ে ওঠার কথা ভাবতেই পরির শরীর কাঁপছে। কোনো মতে সিঁড়ি বেয়ে উঠে পড়ল। ঘামে শরীর চুপচুপ করছে। সবাই একে একে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে এসে সবাই খাবার টেবিলে বসে পড়ল। ওরা ভাতের আয়োজন করতে বলেছিল, কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার এই গরমে খাওয়াটা কষ্টকর। টেবিলে ভাত, মাংস, রুই মাছ, সবজি, ডাল, মাছের ভর্তা, আচার, স্যালাড দেওয়া হলো। এত খাবার খাওয়াটা একজনের পক্ষে সম্ভব নয়। সবাই একটু একটু করে খেলো। টেবিলের অর্ধেক খাবারই কেউ ছুঁয়েও দেখল না। এতে স্যাররা বিরক্ত হলেন, কারণ এত শত খাবারের বিল তো দিতেই হবে, অথচ খাবার খাওয়াই হলো না। খাবারের শেষ পাতে কোক আর কুমিল্লার বিখ্যাত রসমালাই দেওয়া হলো। সবাই খেয়ে খানিকটা রেস্ট নিয়ে নিল। পাহাড়ের ওপর রিসর্ট যেহেতু, তাই আশেপাশে দেখতে বেশ লাগছে। পরি রিসর্টটা ঘুরে দেখতে লাগলো। রিসর্টে আবার কোনো অনুষ্ঠানও চলছে। পরি কিছুক্ষণ নাচ গান উপভোগ করে চলে আসলো। সবাই মেকআপ ঠিক করতে ব্যস্ত। পরি বেশ হাসি পাচ্ছে এতে। পরি হিয়াকে নিয়ে ধীরে গতিতে চত্বরে আসতে লাগলো। তারপর পরি নীলকে ফোন দিয়ে কথা বলতে লাগলো। পুরো 25 মিনিট কথা বলে পরি ফোন রাখলো। সবাই বৌদ্ধ মন্দিরের দিকে রওনা হলো। বৌদ্ধ মন্দিরের কাছে পৌঁছাতেই আইসক্রিম স্টল দেখতে পেয়ে পরি দৌড়ে আইসক্রিম কিনতে গেল। 2টো আইসক্রিম খেয়ে বৌদ্ধ মন্দির পরিদর্শন করলো। এখানে তেমন কিছুই দেখতে পেল না। সবাই আফসোসের সুরে বলল, শুধু 40 টাকার টিকিটটাই নষ্ট। ময়নামতি থেকে কুমিল্লার বার্ডের পেছ পৌঁছানোর পর পুরো সময়টা পরি নীলের সাথে কথা বলতে বলতে আসলো। মোট কথা দিনের 1/3 পরি নীলের সাথে ফোন আলাপ করেছে। আজ নীলও পরির সাথে বেশ আমেজেই কথা বলেছে। এতে পরির খুব ভালো লাগছে। হাজারো চাপা অভিমানটা যেন এক নিমেষেই সাদা ধোয়া হয়ে আকাশে উড়ে গেল। কুমিল্লা বার্ডে পৌঁছে পরি নীলের সাথে কথা বলতে ব্যস্ত। ক্লাসের ছেলেগুলো থেকেই বলছে, কিরে বিএফের সাথে কথা বলছিস বুঝি? প্রত্যুত্তরে পরি ভেঙচি কেটে যাচ্ছে। পাহাড়ে ওঠার আগে পরি ফোন রেখে দিল। পাহাড়টা বেশি উঁচু নয়। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের ওপরে উঠে গেল। সবাই উপরে উঠে হই হুল্লোড় করতে লাগলো। কিন্তু পরির মনে কাউকে দেখার জন্য তীব্র বাসনা জাগলো। ইস, আজ যদি নীল এখানে থাকতো। নাচ গানের আসর বসলো। পরন্ত বিকেলে সবাই গোল হয়ে আসর জমাতে ব্যস্ত। সবাই জোরাজুরিতে পরি গান গাওয়ার জন্য রাজি হলো। নীলের কথা ভাবতে ভাবতে পরি গানের সুর ধরল। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভেতর ঘরে, নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে আমার ভেতর ঘরে, নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে
আমার ভেতর ঘরে। নীল 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 করতে করতে পাগল হয়ে যাচ্ছে পরি। আজ 2 বছর পার হয়ে গেছে, একটা কথাও হয়নি ওর সাথে। প্রতি রাতে চোখের পানি বিসর্জন দেয় পরি, কিন্তু নীল রিপ্লে দেয় না। আজ নীলের জন্মদিন, কিন্তু নীলকে উইশ করতে পারছে না এমন নয়। পরি উইশ করেছে, কিন্তু নীল রিপ্লে দিচ্ছে না। পরির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নীল পরির উইশটা সিন করেও রিপ্লে দিল না। মধ্যরাতে পরি ব্যস্ত লোকালয়ের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। রোজই কাঁদে, আর ওর সঙ্গ দেয় চাঁদ তারারা। এসএসসি পরীক্ষার সময় চোখের দেখা দেখেছিল, সেটাও যে 1 বছর হয়ে গেল। পরি অচলে কাঁদতে লাগলো। হঠাৎই তুমুল বর্ষণে পরি হকচকিয়ে উঠল। পরি চমকে আশেপাশে তাকালো। নীলকে পাশে বসে থাকা দেখে খানিকটা ঘাবড়ে গেল। হঠাৎই সমস্ত ঘটনা মনে পড়তে পরি নিঃশব্দে হাসল। নীলের পাশে বসেই ঘুমিয়ে পড়েছিল পরি, আর স্বপ্নে ভেসে উঠেছিল তার লাল নীল রঙা অতীত। পরি এখনো ভাবতে পারছে না নীল তার পাশে বসে আছে, তাও তার স্বামী হিসেবে। নীল চোখ পিটপিট করে তাকাতে দেখলো তুমুল বৃষ্টিতে পরি আর নীল ভিজে যাচ্ছে। আজ পরির কাঁধে মাথা রেখে এতটাই শান্তির ঘুম দিয়েছে যে 2 মিনিট ধরে যে বৃষ্টি তাকে ভিজিয়ে যাচ্ছে তাতেও ঘুম ভাঙেনি। নীল পরির দিকে তাকাতেই পরি চোখ সরিয়ে নিল। নীল পরির হাত ধরে ছাদের শেষ প্রান্তে নিয়ে গেল। এখনো আকাশে আধো আধো আধার বিরাজ করছে। রক্তিম আকাশে সূর্য এখনো পরিপূর্ণভাবে উঠতে পারেনি। বৃষ্টিতে ভিজেই পরীকে নিয়ে নীল সূর্য ওঠার দৃশ্য দেখতে লাগলো। পরীকে পেছন থেকে ধরে রাখায় নীলের মুখ থেকে পানি গড়িয়ে পরীর মুখে পড়ছে। পরী তার সাদরে গ্রহণ করছে। কি শান্তির দৃশ্যে। সূর্য পরিপূর্ণভাবে উঠে গেলেই পরীকে নিয়ে নীল রুমে চলে আসে। দুজনেই ভিজে কুটকুট হয়ে আছে। নীল পরীকে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি অন্য ওয়াশরুমে চেঞ্জ করতে যাচ্ছি। পরে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। কাবার থেকে জামা নিয়ে বাথরুমে চলে গেল। নীল পরীর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদু হেসে অন্য রুমে চলে গেল। রান্নাঘরে রান্না করছেন মিসেস রেজিনা। তাকে সাহায্য করছে বাসার কাজের মেয়েটা, নাম ময়না। বয়স 17 হবে। গায়ের রং খানিক চাপা, কিন্তু মুখের গড়ন সুন্দর, আর দেখে মনেই হবে না কাজের মেয়ে। ময়নার বাবা মা আর ছোট ভাইটাও এই বাসাতে কাজ করে আজ 2 বছর প্রায়। পদ্মার পাড়ে ছিল ওদের বাড়ি। ভাগ্যের নির্মম পরিহাসে নদী ভাঙনে ঘর ছাড়া হয় ওরা। তারপর থেকেই ওরা এই বাড়িতে কাজ করে, কিন্তু ওদের দেখলে মনে হয় না ওরা যে কাজের লোক। ময়না 9ম শ্রেণীতে পড়ে, আর ওর ছোট ভাই মানিক 5ম শ্রেণীতে পড়ে। 2 বছর পড়াশোনাতে পিছিয়ে গেছে ওরা। নীলের বাবা আনিফ আহমেদ ওদের আবার স্কুলে ভর্তি করে দেয়। পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কাজও করে দেয় ওরা। মিসেস রেজিনা আটা মাখতে মাখতে বললেন, ময়না চাটা একটু দেখ তো। ময়না টেবিল গোছাচ্ছিল। মিসেস রোজিনা ডাকে বলল, জি খালাম্মা। মিসেস রোজিনা রুটি বানাতে ব্যস্ত। বাড়িতে মানুষে ভরপুর, 30টারও বেশি রুটি বানাতে হবে তাকে। ভোর 6:30 বেজে গেছে। 8টার মধ্যে নাস্তা সার্ভ করতে হবে। পরি সিঁড়ি হয়ে নিচে নামছিল। হানিফ আহমেদকে সোফায় বসে পেপার পড়তে দেখে সালাম জানালো। এই বাড়িতে সবাই এত সকালবেলা ঘুম থেকে ওঠে তা পরির জানা ছিল না। হানিফ আহমেদ মৃদু হেসে বললেন, এখন ঠিক আছিস মা? পরি মাথা ঝাঁকালো। হানিফ আহমেদ পরীকে ইশারা করে বসতে বললেন। পরি হানিফ আহমেদের পাশে বসতেই হানিফ আহমেদ পরির মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কিন্তু তোকে নিজের মেয়ে ভেবে নিচ্ছি, তুই আবার শ্বশুর ভাবিস না, নিজের বাবা ভাববি। হানিফ আহমেদের কথাতে পরির চোখে কিঞ্চিত পানি চলে আসলো। এই মানুষটাও এত আপন করে নিয়েছে তাকে। পরির চোখের কোণে পানি দেখে হানিফ আহমেদ খানিকটা কঠোর গলাতে বললেন, আমি আমার মেয়ের চোখে পানি দেখতে চাই না, 1 ফোঁটা পানিও যেন না পড়ে, তাহলে খুব বকা দেব।